ড্রামার শুরুতেই আমাদের চাও ফ্যামিলির ছোট মেয়ে চাও মানকে দেখানো হয়। এ হলো আমাদের এই ড্রামার নায়িকা। সে তার দাদুর সঙ্গে গল্প করছিল। তার দাদুর শয্যাশয়ী, তার দাদুর বয়স 60 বছর। সে তার দাদুকে বলছিল, আচ্ছা দাদু, চাও ফ্যামিলি এবং ওই ফ্যামিলির ভিতরে এত দ্বন্দ্বের কিভাবে সৃষ্টি হলো, আর ঐশাও কেনই বা এত ক্রুয়েল হয়ে উঠলো। ওর দাদু তখন বলে, ঐশাওয়ের ব্যাপারে জানতে গেলে তোমার ঐশাওয়ের দাদুর ব্যাপারে জানতে হবে। যখন আমি এই শহরে আসি তখন আমি এখানকার বড় বড় লোকদের আহ্বান করেছিলাম, একটা হান্টিংয়ের আয়োজন করেছিলাম। সেখানে ওই এস্টেটে ঐশাওয়ের দাদু এসেছিল। ঐশাওয়ের দাদুর সঙ্গে আমার এতটাই বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে ঐশাওয়ের দাদু বলেছিল আজকে থেকে চাও ফ্যামিলি এবং ওই ফ্যামিলি একদম বন্ধুত্ব করে নিল, এবং যদি কখনো চাও ফ্যামিলির কেউ ক্ষতি করার চেষ্টা করে তবে সেটা ওই ফ্যামিলিরই ক্ষতি করা সামিল হবে। তারা একে অন্যকে প্রমিস করেছিল যে তারা সবসময় কাছাকাছি থাকবে এবং পাশাপাশি থাকবে, একে অন্যকে হেল্প করবে। চাও মূলত একটা ফ্যামিলির নাম। এই জায়গাটার নাম হলো কাংজুন এবং এই পুরো স্টেটটার নাম হলো ইয়ানজুন। তো ইয়ানজুন শহর শস্য শ্যামলা ছিল এবং এখানে খুব ভালো ফসল উৎপাদিত হতো। কিন্তু ইজুন শহর অর্থাৎ ওই স্টেটে খুব ভালো ফসল উৎপাদিত হতো না, কারণ ওখানে খরা দেখা দিত, ওখানে পানির অভাব ছিল। আর যেহেতু এই দুই স্টেটের দাদুরা নিজেদের ভিতরে বন্ধুত্ব করে নিয়েছিল, তাই চাওয়ের দাদু চিন্তা করেছিল যে সে ওই স্টেটকে হেল্প করবে। তাই সে খাল খনন করেছিল। তার শহরের ভিতর দিয়ে পানি যেত ওই স্টেটে। কিন্তু একদিন ওই স্টেটে নেমে আসে ঘন কালো রাত। ওই স্টেটের উপর লিয়াংজু শহরের জেনারেল হামলা করে, যার নাম লিশো। এই মুহূর্তে ওই স্টেটের সৈন্য সংখ্যা কম ছিল এবং তারা চাও ফ্যামিলির কাছে সাহায্য চায়। তবে চাও ফ্যামিলি সমস্ত কিছু চিন্তা ভাবনা করে তাদেরকে সাহায্য করতে পারে না, কারণ চাও ফ্যামিলি যদি এই যুদ্ধে জড়িয়ে যায় তাহলে নিজেদের সব থেকে বেশি ক্ষতি করবে, নিজেদের লোকজনদের ক্ষতি হবে। আর এই হলো ছোট্টবেলা ঐশাও। ওদের রাজ্যে যখন অ্যাটাক করা হয়, লিয়াংজু শহরের ওই জেনারেল অ্যাটাক করে, তখন তার বড় ভাই ঐশাওকে বলে যে তোমাকে বাঁচতেই হবে, আমরা সবাই যদি মরেও যাই তুমি লিশুকে মনে রাখবে। ওর চোখের সামনেই ওর দাদুকে, ওর বাবাকে এবং ওর বড় ভাইকে মেরে ফেলা হয়। ঐশাও তখন একটা বক্সের ভিতর থেকে লিশুর চেহারাটা দেখে নিয়েছিল, আর সেই থেকেই ওর ভিতরে এত ক্রোধ যে একজন জেনারেল তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তবে আজকে তাদের এই অবস্থা হতো না যদি না চাও ফ্যামিলি ওদের পাশে এসে দাঁড়াতো। আর সেই থেকেই তো ওই ফ্যামিলি এবং চাও ফ্যামিলির ভিতরে আর কোনো ধরনের কোনো যোগাযোগ থাকে না এবং তারা একে অন্যের শত্রু হয়ে যায়। তবে ওই ফ্যামিলির যে দাদিমা, সে এখনো বেঁচে আছে এবং সে চায় এই দীর্ঘদিনের শত্রুতা মিটিয়ে ফেলতে। তাই ঐশাওয়ের দাদি ঠিক করেছে যে চাও ফ্যামিলির বড় মেয়ে, যার নাম চাও ফান, তাকে যদি ঐশাওয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাহলে হয়তো দুই পরিবারের ভিতরে শত্রুতা কেটে যাবে এবং 14 বছর আগে থেকে যে ঘৃণার আগুন জ্বলছে সেটা হয়তো ঠিক হয়ে যাবে। তখন আমরা একজন স্ট্যাবল ম্যানকে দেখতে পাই, এর নাম বিজে। এ একজন চাকর এবং একে পছন্দ করে চাও ফ্যামিলির বড় মেয়ে অর্থাৎ চাও ফান। আর এটা কিন্তু চাও মান খুব ভালো করে জানে। চাও মান তার বোন আফানকে বলতে আসে যে তোমার সঙ্গে দাদু তো ঐশাওয়ের বিয়ে ঠিক করেছে, কিন্তু ও তার বোনের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে তার বোন বিজেকে কতটা ভালোবাসে। আচ্ছা, শাওকে আমরা লেডি শাও বলে রাখবো, তাহলে শুনতে ব্যাপারটা একটু ভালো হবে, গুলিয়ে যাবে না। আমাদের এই মুহূর্তে এখন লু ইয়ান নামের একজন জেনারেলকে দেখানো হয়, যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে লেডি চাওয়ের। লু ইয়ান লোকটা কিন্তু বেশ ধুরন্ধর এবং খুব স্বার্থান্বেষী একটা মানুষ। এরপর আমাদের ওই স্টেটের 4 জন জেনারেলকে দেখানো হয় আলাদা আলাদা করে, এবং এই জেনারেল 4 জনই ঐশাওয়ের খুবই আনুগত্য। এবার আমাদের ঐশাওকে দেখানো হয় যে ক্রোধের অনলে জ্বলছে এবং এই মুহূর্তে সে চিন্তা করছে তার দাদি কেন চাও ফ্যামিলির মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হলো। এই হলো ওদের উপদেষ্টা। এই লোকটা খুবই শান্ত এবং ঠান্ডা মাথার একজন মানুষ, আর খুবই ভালো মানুষ সে। আর ঐশাও একমাত্র তার কথাই শোনে। ঐশাও 14 বছর ধরে ওয়েট করে আছে চাও ফ্যামিলিকে শেষ করবে বলে। আর চাও ফ্যামিলিকে শেষ করতে হলে তার আগে সিন্ধু দখল করতে হবে। সিন্ধু হলো চাও ফ্যামিলির আগের একটি শহর। ঐশাও তার বিশাল সৈন্য নিয়ে আসে সিন্ধু দখল করবে বলে। আসলে এই সিন্ধু প্রদেশেই আছে লিশু জেনারেল, যে তার বাবা, ভাই এবং দাদুকে মেরেছিল, আর একে মারাই তার একমাত্র উদ্দেশ্য। এদিকে আমরা শাও ফানকে ঘুমাতে দেখি, কিন্তু ওর ঘুম আসছিল না। ও রাত্রেবেলা লুকিয়ে সোজা বিজয়ের সঙ্গে দেখা করতে যায়। বিজয় ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, চলো আমরা পালিয়ে যাই। তখন শাও ফান বলেন, না, এই মুহূর্তে আমি পালিয়ে যেতে পারবো না। আমার ওই শাওয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। যদি আমি পালিয়ে যাই তাহলে আমাদের পরিবার সব থেকে বিপদে পড়বে। দূর থেকে এদের কথোপকথন শুনে ফেলে লেডি চাও। যেহেতু লেডি চাওয়ের নিজেরও বিয়ে ঠিক হয়ে আছে, তাই ও মনে মনে একটা বুদ্ধি আটে।
এবং সে তার বোনকে সুখী করার জন্য বোন যখন ঘরে ফেরে তখন ওর বোনকে বলে, তোমার আমার একসঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু তোমাকে বেশি জিনিসপত্র দেওয়া হচ্ছে, তুমি তোমার জিনিসপত্রগুলো আমাকে দিয়ে দাও। ওর দিদি তখন সব জিনিসগুলো ওকে দিয়ে দিতে থাকে। ও একে একে সব জিনিস নিয়ে বলে, চলো এবার আমার সাথে। এরপরে ও একটা জায়গায় নিয়ে আসে যেখানে বিজে আগে থেকে রেডি হয়েছিল। ও তখন ওর বোনকে বলে যে তুমি এখনই বিজের সঙ্গে পালিয়ে যাও, আমাদের দুই বোনের ভিতরে কেউ একজনও যদি সুখী হয় তাহলেই ভালো থাকবো আমরা। আমার মনে হয় তুমি স্বামী নিয়ে সুখে থাকো, আমি তোমার পরিবর্তে ঐশাওকে বিয়ে করব। আমি লুই ইয়ানকে এমনিতেও পছন্দ করি না, ওর সাথে আমি ভালো থাকবো না, সো তুমি অন্তত বিজের সঙ্গে ভালো থাকো। এটা বলে ওর বোনকে পাঠিয়ে দেয়, যদিও ওর বোন যেতে চাচ্ছিল না। লেডি চাও বিজেকে জানিয়ে দেয় যেন বিজে অন্তত তার বোনকে নিয়ে অনেক দূরে চলে যায়, যেখানে তাদের কেউ খুঁজে না পায় এবং তারা অন্তত ভালো থাকে। এরপরে ও নিজেও কাঁদতে লাগে। এদিকে বাড়িতে তো শুরু হয়ে গিয়েছে চিল্লাপাল্লা, কারণ মেয়ে পালিয়েছে। এখন ঐশাওয়ের সঙ্গে বিয়েটা হবে কার? ওদের যে বার্তাবাহক বা উপদেষ্টা, সে চিন্তা করতে লাগে এর একটা তো সুরাহা হতেই হবে। তখন ও ওই বার্তাবাহকের দিকে এমন করে তাকায়, মানে লেডি চাও এমন করে তাকায় যেন ইঙ্গিত দিতে থাকে যে আমি তো আছি, আমাকে তো ঐশাওয়ের সঙ্গে বিয়ে দিতে পারো। তখন ওই উপদেষ্টা ওর দাদুকে বলে, আমাদের শাওফ্যান চলে গিয়েছে তো কি হয়েছে, শাওমান তো আছে, ওর সঙ্গেই তো আমরা বিয়ে দিতে পারি ঐশাওয়ের। ওর দাদু তখন শাওমানের দিকে তাকিয়ে থাকে। শাওমান তখন চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে দাদুকে যে আমি এই বিয়েতে রাজি আছি, আর তুমি একদম চিন্তা করো না। এরপরে আমাদের সিন্ধু দেখানো হয়। সিন্ধুর জেনারেল লিসুকে আটক করা হয়েছিল। এই লোকটিকে একদম ছোট্টবেলা থেকে মনে রেখেছে ঐশাও। ঐশাও বলে, আজকে কি হবে তোমার? তখন ওই লোকটি বলে, তোমার চোখের সামনে তোমার বাবা, ভাই, দাদু সবাইকে মেরেছি, আর তুমি একা আমাকে মারবে, এটা খুব কম হয়ে গেল না? তাছাড়া ওই দিন আমি তোমার পুরো পরিবারের সবাইকে শেষ করেছি, কিন্তু তুমি কোথায় লুকিয়েছিলে? আর এই কথা শুনে ঐশাও হাসে আর একটা বক্স দেখিয়ে বলে ওই বক্সের ভিতরে। এরপরে ঐশাও বলে দেয় ওর জেনারেলদের যেন ওকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়। আজকে ঐশাওয়ের মনের অনেকটা ক্ষোভই মিটেছে। এরপরে উপদেশটা আসে আর বলে, আপনি কি কেটে টুকরো টুকরো করে ফেলেছেন? তখন ও বলে যে হ্যাঁ, এতদিনে ওর মনের ক্ষোভ মিটেছে, কিন্তু এখনো চাও ফ্যামিলি বাকি আছে। এদিকে শাওমান তার দাদুকে বলে, ঐশাও আমাকে কি বিয়ে করতে রাজি হবে? কিন্তু ঐশাও যেহেতু এখন সিন্ধু দখল করে নিয়েছে, এরপরে ও পানি শহর দখল করে নিতে চাইবে আর তারপরে আমাদের উপর অ্যাটাক করবে। কিন্তু আমি যদি আমার বিয়ের যৌতুক হিসেবে পানি শহরের সিল ঐশাওয়ের হাতে তুলে দিই, তাহলে সে তো আক্রমণ করবে না, তাতে স্বাভাবিক ইনোসেন্ট মানুষগুলো বাঁচতে পারবে, আর আমি চেষ্টা করব তার মন গলানোর। তার দাদু বলে, তুমি সত্যি খুবই বুদ্ধিমতী, আমার এবং তোমার বাবার থেকেও, কিন্তু তুমি তো মেয়ে, তাই আমি সারা জীবন তোমাকে আমার কাছে আটকে রাখতে পারবো না, কারণ একদিন না একদিন মেয়ে তো বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতেই হয়। এরপরে ও বিয়ের পোশাক পরে বাহিরে বের হয়ে আসে। ওর চাচা ওর হাতে পান নিয়ে শহরের সিল তুলে দেয় আর বলে, এর সাথে সাথে আমি আমাদের রাজ্যের ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি চেষ্টা করো যেন তুমি যেভাবেই হোক ঐশাওকে মানাতে পারো। ও তখন সবাইকে ওর উপর ভরসা রাখতে বলে। সবাই অনেক কান্নাকাটি করছিল। এরপরে ও নিজেই রওনা দিয়ে দেয় ওই এস্টেটের উদ্দেশ্যে। এদিকে এই কথা জানতে পেরেছে ঐশাও, কিন্তু ঐশাও কখনোই চাও ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করবে সেটা হতেই পারে না। ও যখন জানতে পারে যে তাকে বিয়ে করার জন্য এদিকেই আসছে চাও ফ্যামিলির ছোট মেয়ে, তখন ও অনেক রেগে যায় এবং তার দিকে ধনুক তাক করে আর এখানে ঢোকার আগেই মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে এই টাইমে উপদেশটা এসে তাকে আটকায় আর বলে, যদি আমরা চাও ফ্যামিলির মেয়েকে আমাদের কাছে রাখি তাহলে পানি শহর দখল করা আরো বেশি সহজ হয়ে যাবে। তাই আমার মনে হয় এক্ষুনি আপনি এত মাথা গরম করবেন না, বরং একটু সময় দিন, আমরা দেখি যে ওরা যৌতুক হিসেবে কি দিতে চাচ্ছে। আমি শুনেছি তারা নাকি যৌতুক হিসেবে পানি শহরের সিল আমাদের হাতে তুলে দিতে চায়। এরপরে ও তীর নামিয়ে ফেলে এবং চিন্তা করে যে কিভাবে ওই মেয়ের কাছ থেকে পানি শহরের সিলটা নিয়ে নেওয়া যায়, কারণ পানি শহরের সিলটা নিলে কোনো রক্তপাত ছাড়াই পানি শহর এদের দখলে চলে আসবে, আর পানি শহরটা নিতে পারলে খাল খনন করা ইজি হবে। এরপরে আমরা চাও ফ্যামিলির উপদেশটাকে দেখি, যে লোক এদের সঙ্গে কথা বলতে এসেছিল, কিন্তু এরা একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে চাও ফ্যামিলির সঙ্গে তারা কোনো অ্যালায়েন্স করবে না। কিন্তু এই প্রথমবার সে চাও ফ্যামিলির শাওমানকে দেখে।
এবার ঐশাও ওকে দেখা মাত্রই ওর রূপে মুগ্ধ হয়ে যায়। যদিও একটু আগে কিন্তু এই মেয়েটাকেই ও হত্যা করতে চেয়েছিল, তারপরেও সুন্দর মুখের একটু তো কিছু অবদান আছে। এখন ঐশাও চাই যে লেডি চাও যেন বিয়ের আগেই সিলটা তুলে দেয়, আর এরা চায় বিয়ের পরে সিলটা তুলে দিতে। এই নিয়ে বিয়ে আটকা পড়ে যায়। এদিকে লেডি চাও সবাইকে বলে দেয় যে শহরে একটু খোঁজখবর নিতে, মানে ওর দাসীদের বলে দেয় শহরে খোঁজখবর নিতে যে ঐশাও লোকটা কেমন। ও খোঁজখবর নিয়ে এটা জানতে পেরেছে যে ঐশাও খুবই ক্রুয়েল এবং সে লিসুকে কুচি কুচি করে কেটেছে, এমনকি সে ঘুমের ভিতরেও নাকি মানুষ মারে। সো এই সব শুনে খুব ভয় পেয়ে যায় লেডি চাও যে এমন ক্রুয়েল একটা মানুষকে তাকে বিয়ে করতে হবে। এদিকে সিন্ধু শহরের মানুষজন কিন্তু তাকে মেনে নিচ্ছে না। সিন্ধু যেহেতু এতকাল অন্য কারোর আন্ডারে ছিল, তাই সহজেই একে মেনে নিবে না স্বাভাবিক। সিন্ধু শহরটা দেখার জন্য একটা ব্রিজের উপর লাল কাপড় পরে এসে দাঁড়িয়ে থাকে লেডি চাও এবং পুরো শহরটাকে দেখতে থাকে। নিচ থেকে মানুষ ওকে দেখে বলে, ওহ মেয়েটা কত সুন্দর, একদম ফুলের মতো। আসলেই ও দেখতে খুবই সুন্দর ছিল। মানুষজন ওর রূপে মুগ্ধ ছিল, কিন্তু এখানকার মানুষজনের খাবার দাবারে খুবই অসুবিধা ছিল। এখানে এখন খরা চলছিল, আর এইসব নিয়ে বেশ চিন্তায় ছিল ঐশাও দেখে যে এখানকার মানুষজন লেডি চাওকে অনেক বেশি প্রশংসা করছে। সে ফুল পছন্দ করে বলে তার বাড়িতে ফুল পর্যন্ত পাঠাচ্ছে। তাই ওর সঙ্গে কথা বলতে আসে ঐশাও আর বলে, এখানকার মানুষজন তো আপনার প্রেমে দেখছে মর্ত হয়ে আছে, এমনকি তারা ফুল পাঠাচ্ছে। তো আপনি এখানকার মানুষজনের কথা চিন্তা করে পানই শহরের সিলটা আমার হাতে তুলে দিন, কারণ এখানকার মানুষের খাদ্যাভাব দেখা দিয়েছে। অথচ পানই শহর শস্য শ্যামলা এবং সেখানে অনেক খাবার আছে, কিন্তু লেডি চাও সিল তো তুলে দিবে না, কারণ বিয়েটা হয়ে যাওয়ার পরেই সে সিলটা দিবে। এতে রেগে যায় ঐশাও আর বলে, আমার ধৈর্য আছে, তবে সেই ধৈর্য এখন কিন্তু খুবই কম। এটা বলে ও চলে আসে, কিন্তু ওকে এত রাগ করতে বারণ করে উপদেশটা আর বলে, পানি পেতে হলে অবশ্যই আপনাকে লেডি চাওকে বিয়ে করতে হবে। এদিকে লেডি চাও এই জিনিস অন্তত বুঝতে পেরেছে যে ঐশাও খুব খারাপ মানুষ হলেও সে এতটাও খারাপ না। ও একটা দেয়ালের কাছে এসে দাঁড়িয়ে থাকে। এখানে অনেক মানুষের অনেক রকমের জিনিসপত্র বাঁধা ছিল। এখানে আমরা দেখতে পাই ঐশাওয়ের দাদির একজন দাসী এসেছিল এবং ওই দাসী লেডি চাওয়ের হাতে একটা টোকেন দিয়ে যায়, যেটা নাকি ঐশাওয়ের দাদিই দিতে বলেছে। দিয়ে সে চলে যায়। এদিকে ওই ওয়ালের সামনে লেডি চাওকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশাও খুবই রেগে যায় আর বলে, ও এখানে কি করছে? এখানে আমরা সিন্ধু শহরের গভর্নর মানে মেয়রকে দেখতে পাই, যে লোকটি খুবই ক্ষেপে ছিল মূলত ঐশাওয়ের উপর। ঐশাও আস্তে আস্তে লেডি চাওয়ের দিকে এসে বলে, তুমি এখানে কি করছো? তুমি জানো এই ওয়ালটা কিসের প্রতীক? যখন তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল তখন কত মানুষ মারা গিয়েছে, আর তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই ওয়ালটি নির্মাণ করা হয়েছে। তাই তোমার মতো চাও ফ্যামিলির একটা মেয়ে এখানে দাঁড়িয়ে থাকার যোগ্যতাও রাখে না, কারণ তুমি এই ওয়ালটির মূল্যায়ন কখনোই বুঝবে না। এবং খুব রেগে যায় আর বলে ওয়ালটি ভেঙে ফেলতে। তখন ওখানে আমরা গভর্নরকে দেখতে পাই যে হঠাৎ করে একটা ছুরি নিয়ে ঐশাওয়ের উপর আঘাত করে, কিন্তু ঐশাও এতটাই তীক্ষ্ণ ছিল যে ওই লোকটিকে ধরে ফেলে এবং বলে, এখনই একে মেরে ফেলো। এদিকে লেডি চাও রুমের ভিতরে আসে আর মনে হয় যে তার জন্যই হয়তো মেয়র এখন মরতে পড়েছে। এদিকে মেয়রের তো শাস্তির ব্যবস্থা করা হয়েছে, মেয়র ওকে মারতে গিয়েছে, সো মেয়রকেও মরতে হবে। কিন্তু লেডি চাও এখন চাই যেভাবেই হোক পরিস্থিতি শান্ত করতে, মানে মেয়রকেও মরতে দিবে না, আবার এখানে সব মানুষের কাছে যাতে ঐশাও খারাপ না হয়ে যায় সেটাও দেখতে হবে, কারণ এই এলাকার মানুষ মেয়রকে তো খুব ভালো মানুষ বলেই জানে। তো লেডি চাও কিছুক্ষণ পরে সোজা চলে আসে ঐশাওয়ের এখানে আর বলে যে আপনার সঙ্গে আমার বিশেষ কথা আছে। আপনাকে এই লোকটি অবমাননা করেছে এবং এখানকার মানুষজন আপনাকে মান্য করতে চাইছে না। তো আমার মনে হয় যে বা যারাই আপনার উপরে বিদ্রোহ করবে আপনি তাদেরকেই মেরে ফেলুন, তা না হলে এদের শিক্ষা হবে না। আপনি যদি সবাইকেই মেরে ফেলেন তাহলে এরা বুঝবে আপনাকে অমান্য করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। আর এতে এই শহরের সমস্ত মানুষের কাছে খুব খারাপ একজন নারীতে পরিণত হয়ে যায় লেডি চাও। সবাই বলে, লেডি চাও তুমি তো ডাইনি, তুমি আমাদের মেয়রকে মারতে বলছো, আর যারা ঐশাওকে অমান্য করবে তাদেরকে মারতে বলছো। তুমি তো আসলেই খুবই খারাপ একটা জঘন্য নারী। আর এই কথা শুনে ঐশাও হঠাৎ করেই তার হাতে থাকা তলোয়ারটা ধরে ফেলে লেডি চাওয়ের গলায় আর বলে, তুমি একজন চাও হয়ে এসব কথা বলছো? আসলেই চাওদের কখনো বিশ্বাস করতে নেই এবং তারা সব থেকে ক্রুয়েল।
তোমরা প্রমিস ভঙ্গ করো, আর তুমি কিনা এখানে এসে আমাকে বলছো আমি কাকে মারবো আর কাকে বাঁচিয়ে রাখবো। এরা সবাই আমার লোক, এরা অন্যায় করলেও আমারই লোক, আর তাই আমি এদের বাঁচিয়ে রাখবো কি মেরে ফেলবো সেটা আমি সিদ্ধান্ত নিব। তোমার মতো একজন চাওয়ের কথায় আমি কোনো সিদ্ধান্ত নিব না। এটা বলে যে মেওয়ারকে ছেড়ে দাও, এবং মেয়রকে ছেড়ে দেওয়া হয় এবং সমস্ত মানুষের কাছে এখন ঐশাও খুবই ভালো একজন মানুষে পরিণত হয়, অর্থাৎ ভালো একজন লিডারে। সবাই বলে ঐশাও খুবই কাইন্ড এবং সে মেয়রকে ছেড়ে দিয়েছে এবং তারা তাদের লিডার হিসাবে ওকে মেনে নেয়। এরপরে মেয়রের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় ঐশাও, কারণ মেয়র আসলে একজন ভালো মানুষ ছিল। শহরের মানুষজন এখন লেডি চাওয়ের উপর খুবই ক্ষেপে যায় এবং তার ক্যারেজের দিকে বিভিন্ন সবজি ছুটতে লাগে আর বলতে লাগে আমাদের লিডার ঐশাওয়ের সঙ্গে আপনার বিয়ে হওয়ার কোনো যোগ্যতাই নেই। আপনাকে আমরা পুজো করেছিলাম, কিন্তু আমরা জানতাম না আপনি এত বড় ডাইনি। ঠিক তখনই ওর সঙ্গে মানে লেডি চাওয়ের সঙ্গে ঐশাও দেখা করতে আসে আর বলে আমি জানি তুমি ওসব কাজ কেন করেছিলে, আমাকে বাঁচানোর জন্যই, সবার কাছে আমাকে ভালো করার জন্যই। তাই তোমার জন্য এই হিলিং পাউডারটা রেখে গেলাম, এটা তোমার আঘাতে দিয়ে নিও। আসলে কোনো একটা কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। এরপরে লেডি চাও ওর পিছু পিছু যায় আর বলে আপনার দাদি এটা আপনাকে দিতে বলেছে, তার দাসীকে দিয়েই এটা পাঠিয়েছিল, আপনি এটা গ্রহণ করুন। তো ওর হাত থেকে সেই টোকেনটা নিয়ে এখান থেকে চলে যায় ঐশাও, আর লেডি চাও ওর দিকে তাকিয়ে থাকে। সো এখন এলাকার মানুষের কাছে ঐশাও খুবই ভালো মানুষে পরিণত হয়েছে, তবে এখানকার খাদ্যাভাব এখনো দূর হচ্ছে না। তো এখন উপদেশটা বলে যেভাবেই হোক পানি শহরকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, ওখানে অনেক খাদ্য মজুদ আছে যেটা প্রয়োজনের অতিরিক্ত, সেই খাবারই এখানকার মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে। এদিকে লেডি চাও চিন্তা করছিল যে আসলেই ওরা কি এখান থেকে চলে যাবে নাকি এই বিয়েটা করবে। এদিকে ঐশাও চিন্তা করছে যেভাবেই হোক পানি শহরের সিলটা এই মেয়েটার কাছ থেকে নিয়ে নিতেই হবে, আর সেটা বিয়ে না করেই। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ও মেয়রকে আদেশ দিয়ে দিয়েছে এখানে যে ওয়ালটা এতকাল দাঁড়িয়েছিল সেই ওয়ালটা ভেঙে ফেলতে। সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে এটাও বলে দিয়েছে দীর্ঘদিনের জমে থাকা ঘৃণা দিয়েই এই ওয়ালটা তৈরি হয়েছিল, মানে এই দেওয়ালটা ঘৃণার প্রতীক, তাই এই দেওয়ালটা ভেঙে ফেলা হোক এবং মানুষের ভিতরে কোনো ঘৃণা থাকবে না। আমি কোনো ঘৃণা পোষণ করছি না। আর এটা দেখে এটা শুনে খুব ভালো লাগে লেডি চাওয়ের, কিন্তু লেডি চাও জানে না ঐশাও এটা আসলে পানি শহরের সিল হাতিয়ে নেবার জন্যই করেছে। ঐশাওয়ের মনে হচ্ছিল যে লেডি চাও এক্ষুনি তার কাছে আসবে, আর সত্যি সত্যি লেডি চাও তার কাছে আসে। লেডি চাও ভাবে যে এখানকার মানুষজনের জন্য ঐশাও সব কিছু করতে পারে, তাহলে কেন নয় মানুষজনের জন্য সে সিলটা তুলে দেবে ঐশাওয়ের হাতে। ও ঐশাওকে সিলটা তুলে দিয়ে বলে পানি শহরের সিল এখন থেকে আপনার, ওই শহরে অনেক খাদ্য মজুদ আছে, এখানকার খরা ওই শহরের খাবার দিয়েই দূর হবে। আর তখন এই লোকটি বলে মানে ঐশাও বলে তার মানে তুমি আমার ফাঁদে পা দিয়েই দিয়েছো। সো একটুখানি ফ্ল্যাশব্যাক দেখানো হয় ও আসলে ওয়ালটা ভেঙেছিল এই মেয়েটির মন গলাতে, যাতে মেয়েটি মনে করে ঐশাও আসলে খুবই কাইন্ড একজন মানুষ এবং সে তার শহরের মানুষজনের জন্য সব কিছু করতে পারে, এমনকি চাও ফ্যামিলির এই মেয়েকে বিয়েও করতে পারে। ঐশাও বলে এই সবটা তো আমার সাজানোর নাটক ছিল, শুধুমাত্র সিলটা হাতে পাওয়ার জন্য। আমার রাগ আমার ঘৃণা কখনোই মরবে না। চাও ফ্যামিলি তাদের প্রমিস ভেঙে যে বিশ্বাসঘাতকতা করেছে তা কখনোই ভোলার নয়। এবার লেডি শাও বুঝতে পারে সে কত বড় বোকামি করলো। ঐশাও বলে দেয় যেহেতু সিল আমাদের হয়ে গিয়েছে এবং এই সিন্ধু শহর থেকে এক্ষুনি লেডি শাও এবং তার দাসী সহ তাকে বের করে দাও। এবার লেডি চাও একেবারেই ফেসে যায়, তার হাতে যে পানি শহরের সিল ছিল সেটা তো গেল, এখন বিয়েটাও ভেঙে গিয়েছে। সো আমও গেল সালাও গেল। কিছুক্ষণ পরে জেনারেলদের দেখতে পায় তারা লেডি শাওয়ের সমস্ত জিনিসপত্র বাহিরে বের করে দিচ্ছিল। তো এখানে দাসীরা ওই জেনারেলদের অনেক আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। শেষমেশ এই শহর ছেড়ে লেডি শাওকে বেরিয়ে যেতেই হয়। লেডি শাও বলে আমি যে এত বড় বোকামি করব তা আমি কখনো চিন্তাও করিনি, আমার ভুল হয়েছে যে ওই শাওকে বিশ্বাস করেছি। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পাই কিছু লোক এদিকেই এগিয়ে আসছে, আর এরা ছিল লিয়াংজু শহরের জেনারেল মানে লু ইয়ান, যার সঙ্গেই মূলত লেডি চাওয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তো এখানে এদের ক্যারেজটা থামানো হয়, নিচে নেমে পড়ে লেডি চাও। লেডি চাও বলে যে আমি ঐশাওকে বিয়ে করব বলে গেলাম, কিন্তু ঐশাও আমার কাছ থেকে পানি শহরের সিলটা নিয়ে আমাকে বের করে দিল। লু ইয়ান বলে কিন্তু আমি তো আছি, আমি তোমাকে পানি শহরে নিয়ে যাব, তোমাকে ইয়ানচোতে ফিরে যেতে হবে না। আর তখন লেডি চাও বলে কিন্তু আমার কাছে পানি শহরের সিল তো নেই, কিভাবে ঢুকবো। লু ইয়ান বলে কিন্তু তুমি নিজেই তো একটা সিল,
তাহলেই আমরা ঢুকতে পারবো। আসলে লুই ইয়ান এখন পানি শহরটাকে নিজের কবজায় নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। লুই ইয়ান নিজেও চায় লেডি চাওকে বিয়ে করতে, আর লেডি চাওকে বিয়ে করার সাথে সাথে এই চাও ফ্যামিলির সবকিছু নিজের করে নিতে। এরপরে উপদেষ্টা সোজা পৌঁছে যায় চাও ফ্যামিলিতে। এত কাহিনী ঘটে গিয়েছে। ওর দাদু একটু চিন্তিত হয়ে বলে, আমার মনে হয় লেডি চাও সমস্তটা সামলে নেবে। এদিকে আমরা ঐশাওকে দেখি। ঐশাও জানতে পারে যে এখন ইয়ানজুতে ফিরে না গিয়ে পানই শহরে ফিরে গিয়েছে লেডি চাও, তার সঙ্গে গিয়েছে লুই ইয়ান। তখন ও অনেক রেগে যায় আর বলে, এই খবর সমস্ত দিকে রটিয়ে দাও যে লেডি চাও লুই ইয়ানকে বিয়ে করবে বলে লুই ইয়ানকে সাথে নিয়ে পানি শহরে পালিয়ে গিয়েছে, এবং চলো এক্ষুনি আমরা পানি শহর অ্যাটাক করব। এদিকে আমরা পানি শহর দেখতে পাই যেখানে লুই ইয়ান এক গাদা যৌতুক নিয়ে আসে লেডি চাওকে বিয়ে করবে বলে। কিন্তু লুই ইয়ান তো একটা স্বার্থান্বেষী মানুষ, সেটা লেডি চাও খুব ভালো করে জানে। ও সহজে লুই ইয়ানকে বিয়ে করতে চায় না। ঐশাওকে বিয়ে করা ভালো, কিন্তু লুই ইয়ানকে বিয়ে করা ভালো না। লেডি চাও লুই ইয়ানকে বলে, আমি যদি এখন আপনাকে বিয়ে করি তাহলে তো ঐশাও এখানে এসে অ্যাটাক করবে। এটা বলতে না বলতেই আমরা ঐশাওয়ের সেনাবাহিনী দেখি, ওরা এদিকেই আসছিল এখানে অ্যাটাক করতে। ঠিক সেদিনই শহরে বের হয়েছিল লেডি চাও। তখন ওর এখানকার মেয়রের সঙ্গে দেখা হয়। এই মেয়র কিছু খাদ্যশস্য নিয়ে যাচ্ছিল, কিন্তু এই শস্যর ভিতরে সালফারের গন্ধ পায় লেডি চাও। মেয়রকে জিজ্ঞেস করলে মেয়র বলে, আমি তো জানি না, এটা লুই ইয়ান হুকুম দিয়েছে। আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে আপনার সঙ্গে দেখা করতে দেয়নি। তো লেডি চাও বুঝতে পারে ব্যাপারটা। এরপরে লেডি চাও সেই ক্যানেলের কাছে আসে, মানে খালের কাছে। এই খালের ওই পাশে পানি ছিল আর এই পাশটা শুকনা ছিল, আর এটা বন্ধ করে দেওয়া হয়েছে 14 বছর আগেই। ও যখন এখানে আসে ঠিক তখন এখানে লুই ইয়ানও আসে। লেডি চাও লুই ইয়ানকে বলে, আমি আসলে বুঝতে পেরেছি তুমি করতে চাওটা কি। তুমি আসলে চাও সালফার দিয়ে যেভাবেই হোক এখানে বন্যা সৃষ্টি করতে, আর এই বন্যা সিন্ধু শহরে গিয়ে আছড়ে পড়বে, সেখানকার মানুষ অনেক দুর্ভোগে পড়বে, আর এভাবে তুমি ঐশাওকে হারাতে চাও, তাই তো? কিন্তু ঐশাওয়ের প্রতি তোমার রাগ আছে, এটা স্বাভাবিক। তবে ওখানকার সাধারণ মানুষ কি ভুল করেছে? বন্যা সৃষ্টি করলে পুরো সিন্ধু শহরের কত বড় ক্ষতি হবে, এটা আমি হতে দিতে পারি না। লুই ইয়ান এটা শোনা মাত্র সোজা তার সমস্ত দাসী সহ তাকে বেঁধে রাখে, কারণ লুই ইয়ান চায় একই সঙ্গে পানি এবং সিন্ধু শহর দুটোরই কবজা করতে। কিন্তু এটা তো কোনোভাবেই হতে দিতে পারে না লেডি চাও। লেডি চাও জানে ওই সালফার দিয়ে সে যদি বন্যা সৃষ্টি করে তাহলে সিন্ধু শহরের সাধারণ মানুষ কত ভোগান্তিতে পড়বে। এদিকে ঐশাও কিন্তু জানেই না যে তাদের উপর এত বড় ডিফেন্স প্রয়োগ করেছে লুই ইয়ান। ও লুই ইয়ানের উপর এসে অ্যাটাক করে। লুই ইয়ান তার একজন সৈনিককে বলে দেয় যেভাবেই হোক ঐশাওয়ের সৈন্যদের 2 দিন আটকে রাখো, 2 দিন যুদ্ধ চালিয়ে যাও। যখনই সালফার প্রয়োগ হবে তখনই ওরা ডুবে মরবে সবাই। এদিকে আমরা দেখতে পাই লেডি শাওকে। সে একটা মোমবাতির আগুন দেখে সেখানে ছুটে যায় এবং নিজের হাতের বাঁধনটা সেই আগুনে পোড়াতে শুরু করে, কারণ ওই সালফার কোনোভাবেই আগুনে পতিত হতে দেওয়া যাবে না, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওখান থেকে পালিয়ে লেডি চাও একটা নৌকা করে সোজা চলে যায় গুদাম ঘরে, যেখানে সমস্ত খাদ্যশস্য রাখা আছে। তো এখানে একজন সৈন্য ওকে দেখে ফেলে, ও তাকে অজ্ঞান করে দেয়। এদিকে ঐশাওয়ের লোকজনও বুঝতে পেরেছে যে লুই ইয়ান এখানে সালফারের প্রয়োগ ঘটাতে চাইছে, কারণ মাটিতে সালফার পাওয়া গিয়েছে। এদিকে লেডি শাও প্রত্যেকটা গুদাম ঘরে আলাদা আলাদা করে সালফার দেখে সেখানে আগুন ধরিয়ে দিতে লাগে, যাতে ওই সালফারগুলো আগে থেকেই আগুনে শেষ হয়ে যায়। আর এটা ঐশাও জানতে পেরে বলে, স্বয়ং ঈশ্বরও আমাদের সাথেই আছে। ও আমাকে সালফার দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু ওর সালফার এখানেই পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবার আমাদের লেডি চাওকে খুঁজে বের করতে হবে, ওকে যেখানেই খুঁজে পাবে ওকে মেরে ফেলবে। এটা বলে ঐশাও ওর সৈন্যদের নিয়ে সোজা লেডি চাওকে খুঁজতে বের হয়। এখানে লেডি চাওকে খুঁজে পায় না, শাওতাওকে খুঁজে পাওয়া যায়। শাওতাও বলে, আমাদের লেডি হাত পুড়িয়ে এখান থেকে চলে গিয়েছে, লুই ইয়ান তাকে বেঁধে রেখেছিল। কিন্তু লেডি জানতো যে সালফার প্রয়োগ করে সিন্ধু শহরে বন্যা সৃষ্টি করা হবে। মেওয়ারও সেম কথা বলে। মেওয়ার বলে যে লুই ইয়ান আমাকে সালফার নিয়ে আসতে বলেছিল। লেডি চাও যখন এই কথা জানতে পারে তখন সে লুই ইয়ানকে আটকানোর চেষ্টা করলে লুই ইয়ান তাকে বেঁধে রাখে। কিন্তু লেডি চাও এটা কখনোই হতে দিতে পারে না। সেই ইনোসেন্ট মানুষদের দুঃখ কষ্ট কখনো সহ্য করতে পারবে না, সেজন্য ওই গুদাম ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে আমরা একটা খাঁচার ভিতরে বেজি দেখতে পাই। সেটা দেখে ঐশাও বলে, এটা কি? তখন মেওয়ার বলে, এটা হলো বেজি। আসলে কাউকে বিয়ের প্রপোজাল দিতে গেলে লিঙ্কস স্বীকার করে তাকে দিতে হয়, কিন্তু লুই ইয়ান এতটাই কাপুরুষ যে সে কোনো লিঙ্ক স্বীকার করতে পারেনি, তাই একটা বেজি ধরে তাকে বিয়ের প্রস্তাব জানিয়েছে। আর এই বেজি ধরা সহজ, কিন্তু লিঙ্কস ধরা অনেক কঠিন। এদিকে আমরা সেই গুদাম ঘরের দৃশ্য দেখতে পাই, যেখানে একটা পানির কুয়ার ভিতরে লুকিয়েছিল লেডি চাও। ঠিক তখনই ওর সামনে একজন
ওইসবের জেনারেল এসে দাঁড়িয়ে থাকে। ও ওইসবের জেনারেলকে বলে, আমি আপনাদের বাঁচানোর জন্য এই গুদাম ঘরে আগুন লাগিয়ে দিয়েছি, আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? জেনারেল তখন বলে, আপনি যতই আমাদের বাঁচানোর চেষ্টা করুন না কেন, আপনার বাপদাদারা আমাদের সাথে যেটা করেছে তার ঘৃণা কখনোই মরবে না। এটা বলে ও তীর যখনই ছুটতে যায়, ওই তীরটা এসে ওইসাও ধরে ফেলে আর বলে, ওকে মেরে লাভ নেই, ওর জন্যই আমরা বেঁচে আছি। এদিকে তো শাওমান দৌড়াচ্ছিল, ও এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু দুই দিকে সৈন্য এসে ওকে আক্রমণ করে। একদিকে ছিল লুইয়ানের সৈন্যরা আর অন্যদিকে ছিল ওইসাওয়ের সৈন্যরা। ও এখন কোন দিকে যাবে? ওইসাও এসে দাঁড়িয়েছে, বিপদ। এদিকে লুইয়ান এসে দাঁড়িয়েছে, বিপদ। লুইয়ান ওকে বলে, আমি জানি তুমি এই গুদামঘর পুড়িয়ে দিয়েছো, এর জন্য আমি তোমাকে কোনো রকমের দোষারোপ করব না। আমি চাই তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে ছোট থেকে চিনি, আর ও তো তোমাকে ওর শহর থেকে বের করে দিয়েছিল। তুমি ওদিকে যেও না, তুমি আমার দিকে এসো। এদিকে ওইসাওয়ের জেনারেল লিয়াং ওইসাওকে বলে, আপনি কিছু বলবেন না? তখন ওইসাও বলে, এদিকে এসো। লিয়াং তখন বলে, আপনি বরং কোনো কথা না বললেই ভালো হতো। লেডি চাও মাঝখানে পড়ে যায়, ও চিন্তা করে কি করবে। ও তখন লুইয়ানের দিকে তাকলে লুইয়ান বলে, তুমি আমার কাছে রত্নের মতো। লেডি চাও তখন বলে, হ্যাঁ আমি তোমার কাছে রত্নের মতো, আর বাকি সব মানুষ তোমার কাছে পিঁপড়া। এটা বলে ও ওইসবের দিকে দৌড় দেয়। ও দৌড়ানোর সাথে সাথেই লুইয়ানের লোকজন ওর দিকে তীর ধনুক ছুটতে শুরু করে আর ওকে এসে জড়িয়ে নেয় ওইসাও। শুরু হয়েছে দুই পক্ষের ভিতরে তীর ছোড়াছুড়ি। এদিকে হঠাৎ করেই ওইসাওকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে শাওমান। এটা দেখে বাকি জেনারেলরা সবাই অবাক। এখানে একটা বিব্রতকর সিচুয়েশনের সৃষ্টি হয় আর নিচে বসে পড়ে লেডি চাও। সমস্ত জেনারেলরা এখান থেকে চলে যায়। ওইসব বুঝতে পারলো না যাকে আমি বাঁচালাম সে আবার আমাকে উল্টো কেন থাপ্পড় দিল। লেডি চাও তার পায়ে ব্যথা পেয়েছে। ওইসব বলে, একটু সামান্য ব্যথাই তো, এর জন্য কান্নার কি আছে? তখন শাওমান বলে, আমি এই ব্যথার জন্য কাঁদছি না, তুমি আমাকে এখান থেকে বের করে দিয়েছিলে। সিন্ধু শহর থেকে বের করে দেওয়ার পরে লুইয়ান আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। আবার ও আমাকে বেঁধে রেখেছিল, আবার সালফার মিশিয়ে সমস্ত মানুষকে বন্যায় ফেলে মারতে চেয়েছিল। আমি তোমাদের বাঁচালাম, আর উল্টো কিনা তুমি তোমার সৈন্যদের বলে দিয়েছো আমাকে পেলেই যেন মেরে ফেলে। তখন ওইসা ওকে বলে, মেয়েদের রাজনৈতিক ব্যাপারে জড়ানোই উচিত না, তুমি কেন জড়িয়েছো? তখন লেডি শাহ কেঁদে কেঁদে বলে, আচ্ছা তো এখন সব আমার ভুল। কিন্তু ওকে এবার কাঁধে করে নিয়েই কটেজের উদ্দেশ্যে ফিরতে থাকে ওই শাহ। এরপরে আমরা লেডি চাওকে দেখি খুব ঠান্ডা মস্তিষ্কে ও বলে, যে জিনিস খুব শক্তভাবে আদায় করা যায় না সেটা একটু নরম করে করলেই খুব ভালোভাবেই আদায় করা যায়। তাই এখন থেকে ও এই খেলাটাই খেলবে, অর্থাৎ পানি যে পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে তার দাদু বলেছিল, ও তেমনটাই করবে। এদিকে ওর দাদুকে দেখতে পাই, ওর দাদু তার পরিবারের সবাইকে বলে দেয় যে শাওমানের প্রতি আমার একদম 100% কনফিডেন্স আছে। ও যদি কোনোদিন আমাদের পরিবারে ফিরে আসে আর তোমাদের কাছে কিছু চাই, তোমরা সেটা তাকে দিয়ে দিও। এটা বলার সাথে সাথেই শাওমানের দাদু মারা যায়। তবে এই ঘটনাটা শাওমান জানতো না। যাই হোক, এখন পরিস্থিতি অনেকটাই অনুকূলে এসেছে। পান-ই শহরের দায়িত্ব সম্পূর্ণ ওইসাওয়ের হাতে। ওইসাও এখন এখানকার মেয়রের সঙ্গেও কথা বলে। তবে পান-ই শহরের লোকজন এখন ওইসাওকে মেনে নিতে চাচ্ছে না। পান-ই শহর এতকাল ইয়াংজো অর্থাৎ চাও ফ্যামিলির আন্ডারে ছিল, আর এখন সেটা ওই ফ্যামিলির আন্ডারে এসেছে। তো ওইসাও যদি এখানে সত্যিই রাজত্ব করতে চায় তাহলে তাকে লেডি চাওকে বিয়ে করতে হবে। তো এখন লেডি চাওয়ের সঙ্গে দেখা করার জন্য লিয়াং আসে, কিন্তু লিয়াংকে ছাওতাও বলে যে আমাদের লেডি অনেক অসুস্থ, এখন তো দুপুরের পর হয়ে গিয়েছে, আমাদের লেডি খেয়ে ঘুমাচ্ছে, যদি লেডির সঙ্গে কথা বলতে চাও তাহলে আরো সকাল করে এসো। পরদিন আরো একজন জেনারেল আসে লেডি চাওয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু ছাওতাও আজকেও বলে যে আমাদের লেডি অসুস্থ, সে ঘুমাচ্ছে, একটু পরে তার খাবার টাইম, এখন এসেছো, এখন তার সঙ্গে দেখা হবে না, চলে যাও। এটা বললে সেই জেনারেল চলে যায়। পরদিন আরো একটা জেনারেল আসে, যেটা একদম খাবার টাইমেই এসেছিল। ছাওতাও বলে এখন খাবার টাইমে এসেছেন, এখন তার সঙ্গে দেখা হবে না। জেনারেল বলে এক এক দিন এক এক অজুহাত, তোমাদের লেডি কবে সুস্থ হবে আর কবে তার সঙ্গে একটু দেখা করা যাবে বলবে। এটা বলে সবগুলো জেনারেল এসে কথাগুলো ওইসাওকে জানালে ওইসাও বলে, দেখি সে দেখা করতে যাচ্ছে না কেমন, চলো আজকে আমি যাব, দরকার হয় দরজা ভেঙে ভিতরে ঢুকবো। এরপরে জেনারেল সহ সবাই এদিকেই আসতে থাকে। তখন ওরা দেখতে পায় যে লেডি চাও একটা বড় কাপড় পরে এখান থেকে গোপনে পিছনের দরজা দিয়ে কোথায় একটা চলে যাচ্ছে। তো জেনারেল ওকে ফলো করতে করতে আসে। এখানে আমরা লেডি চাওকে দেখতে পাই, ও ওর বোন শাওফানের সঙ্গে দেখা করতে এসেছিল। এখন দুই বোনের কথোপকথন এরা আড়াল থেকে শুনতে থাকে। শাওফান বলে, তুমি কত দুঃখে আছো, আমার জন্য তোমাকে এখানে বিয়ে করতে হচ্ছে ওইসবের মতো খারাপ একজন লোককে, আর আমি কত সুখে আছি দেখো, তুমি চলো আমাদের সঙ্গে পালিয়ে যাই। বিজে খুব ভালো, ও আমাদের ঠিক টেক কেয়ার করবে। কিন্তু
শাওমান বলে যে না, এভাবে আমি চলে যেতে পারি না। আমি যদি চলে যাই তাহলে আমাদের রাজ্যের মানুষ বিপদে পড়বে। আর তাছাড়া ঐশাও খুবই কাইন্ড একটা মানুষ। তাকে তোমরা যতটা ক্রুয়েল ভাবো ও ওরকম নয়। তার থেকেও বড় কথা, ওকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছি। ও দেখতে হিরোদের মতো অনেক সুন্দর। আর এই কথা শুনে তো ভাব বেড়ে যায় ঐশাওয়ের। সে একটু হিরো স্টাইলে দাঁড়িয়ে পড়ে এবং এখানেই এক প্রকার কনফেশন সে পেয়ে গিয়েছে। এই জেনারেলগুলোকে দেখলে সত্যি আমার খুবই হাসি পেত। তখন শাওফান বলে আমার জায়গায় তোমাকে কত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে। শাওমান বলে আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, তুমি বিজয়ের সঙ্গে হ্যাপি থাকো। আমরা একজনও সুখী থাকলে তাতেই আমার সুখ। এরপরে এইসব জেনারেলগুলো চলে আসে। এরপরে ঐশাও ওর সঙ্গে দেখা করে, মানে লেডি চাওয়ের সঙ্গে, যে ওকে বিয়ে করতে লেডি চাও চাই কিনা। লেডি চাও এই মুহূর্তে কিছুই বলে না। ঐশাও বুঝতে পারে যে একে অন্যভাবে প্রপোজ করতে হবে। এর পরের দিন আমরা দেখতে পাই এই পানই শহরের লোকজনগুলোর উদ্দেশ্যে কিছু বার্তা প্রেরণ করে লেডি চাও। লেডি চাও বলে যে ঐশাও খুবই ভালো একজন মানুষ। সে কি কেবল শুধুই রাজ্য দখল করার জন্যই যুদ্ধ করেছে? কখনোই না। পানি শহর দখল করা তার একটাই কারণ হলো এখানে খাল খনন করা। সিন্ধু শহরের লোকজন না খেয়ে মরছে, ওখানে ফসল উৎপাদিত হয় না। এখান থেকে যদি খাল খনন করে সেটা সিন্ধু শহর পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে সেখানে অনেক ভালো শস্য উৎপাদন হবে। দূর থেকে এই কথাগুলো আবার তাদের মানে চাও ফ্যামিলির বার্তাবাহক শুনে রেগে যায় শাওমানের উপর, যে শাওমান এসব কি বলছে, ও ওই এস্টেটের হয়ে এত কেন কথা বলছে। এদিকে লেডি চাওয়ের কথা শুনে এখানকার মানুষজন এবার ঐশাওকে খুব ভালোভাবেই মেনে নেয়। এরপরে ঐশাও এবং লেডি চাও দুজনেই সেই খালের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। ঐশাও লেডি চাওকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে আমি এখানে খাল খনন করতে চাই, সেজন্যই পানি দখল করেছি। তখন লেডি চাও বলে যে আমি সত্যিই জানি আপনি খুবই কাইন্ড একজন মানুষ এবং আমি ম্যাপগুলো দেখেছি, প্রত্যেকটা ম্যাপে আপনার খাল খননের কথাটা ছিল। আমার দাদুও আমাকে একটা ম্যাপ দিয়েছিল যেটা খুবই কনফিডেন্সিয়াল, তো এটাতেও খাল খনন করার কথা ছিল। আমিও চাই সাধারণ মানুষগুলো অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকুক। এবার ঐশাও চিন্তা করে যে আসলে লেডি চাওকে বিয়ে করা উচিত, সে অনেক উপকার করেছে। এদিকে আমরা শাওফানকে দেখি। শাওমান বলে যে তোমাদের এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে তোমাদের উপর কেউ হস্তক্ষেপ করবে না। ওরা বয়া নামের একটি শহরের উদ্দেশ্যে যাচ্ছিল, সেখানে পথ ব্লক হয়েছিল বড় বড় পাথরে, আর এই পাথরগুলো খুব সহজেই দূরে সরিয়ে দিচ্ছিল বিজে। এটা দেখে অবাক হয়ে যায় শাওমান ওর দিদিকে বলে বয়াতে গিয়েই ভালো থাকতে, সেটা কারোর আন্ডারে নেই, আর ওখানে গিয়ে সুন্দর জীবন গড়ে তুলতে। এরপরে ওরা বয়া শহরের উদ্দেশ্যে চলে যায়, আর এদিকে শাওমান আবারও চলে আসে সিন্ধুতে। ঠিক এই টাইমে ওদের উপদেষ্টা ওর সঙ্গে দেখা করতে আসে আর বলে আপনাকে তো আসল ঘটনা জানানোই হয়নি, আপনার দাদু মারা গিয়েছে। এই কথা শুনে শাওমান বলে আমার সাথে মজা করছো না তো? উপদেষ্টা বলে না সত্যি। এরপরে মৃত্যু সনদপত্র দেখানো হলে ও অনেক কান্নাকাটি করে, কারণ ওর দাদুর সঙ্গে লাস্ট একটাবার দেখা করার সুযোগ ওর হলো না।